বংশে ক্যান্সার থাকলে ক্যান্সার হবে ব্যাপারটা এরকম নয়। লিভার হচ্ছে আমাদের মেটাবলিক হিরো। আজকে প্রাসঙ্গিকভাবে সবচেয়ে আলোচনা যেটা করা দরকার সেটা হলো লিভার নিয়ে। আমরা আমাদের লিভার, কিডনি এগুলো নষ্ট করতেছি প্রতিদিন। ফ্যাটি লিভারের যে রুট কজ সেটা হলো ভাত হচ্ছে ফ্যাটি লিভারের জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর। যাদের ফ্যাটি লিভার তারা যদি ভাত বন্ধ না করে ওর ফ্যাটি লিভার জীবনে ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। তো মানুষ আশরাফুল মাকলুকাত, এবং এটার কারণ হচ্ছে যে মানুষকে স্বাধীনভাবে জ্ঞান অর্জন করার সক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা স্বাধীনভাবে জ্ঞান অর্জন করতে পারি এবং স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোন কাজটা আমরা করব। তবে আমরা পুরোপুরি স্বাধীন নই, কেননা আমাদেরকে আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম যদি আমরা মান্য করি সেটা স্বাধীনতা আমাদের আছে, আবার যদি আমরা হুকুম অমান্য করি সেটা স্বাধীনতাও আমাদের আছে। তবে এইটার আবার বিচার হবে। এখন যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। পুরস্কারটা হচ্ছে জান্নাত, এবং সেটা হচ্ছে অনন্তকালের জন্যে। তো আল্লাহ যদি এরপরে অন্য কোনো পরিকল্পনা করেও থাকেন তবে আমাদের যে জান্নাতে সুখ শান্তি তাতে কোনোই অসুবিধা হবে না। ধরেন আল্লাহ যদি আর একটা জাতি বানাবে, আরও যদি কিছু তৈরি করেন করবে, কিন্তু তাতে করে জান্নাতবাসীদের কোনো প্রবলেম নাই, কারণ তারা জান্নাতে থাকবে। জান্নাত সবসময় থাকবে এবং আমরা সবসময় জান্নাতে থাকব। কিন্তু যদি আমরা আমাদের এই স্বাধীনতা, আমাদের এই যে জ্ঞান, এগুলোকে যদি আমরা চর্চা না করি, যে আমরা যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলো যদি করি, তাহলে আমাদেরকে দেওয়া হবে শাস্তি, এবং সেইটা আবার অনন্তকালের জন্যে। তো আল্লাহ যদি এর পরবর্তীতে অন্য কিছু সৃষ্টি করেন, যাই করেন, এই জাহান্নামের শাস্তি কিন্তু চলমান থাকবে। তো জাহান্নামবাসী সবসময় চাইবে আমরা মারা যেতে চাই। কি চাই? জাহান্নামবাসী চাইবে আমরা মৃত্যু চাই। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দাও, কিন্তু তাদেরকে মৃত্যু দেওয়া হবে না। আজকে অনেকেই মরতে ভয় পায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সত্যি বলে মৃত্যু বলতে কোনো কিছু আমাদের জীবনে নাই। কারণ আমাদের মৃত্যু সম্পর্কে যে ধারণাটা তৈরি হয়েছে নাটক, সিনেমা, মিডিয়া, তো মৃত্যু মানে একটা লোক মারা গেছে। অ্যাকচুয়ালি কেউই মারা যায় না। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ইন্তেকাল মানে ট্রান্সফরমেশন। আমরা একটা টাইম জোন থেকে আরেকটা টাইম জোনে প্রবেশ করি, একটা জগৎ থেকে আমরা আরেকটা জগতে প্রবেশ করি। যেমন আমরা আত্মার জগতে ছিলাম, রুহানি জগতে ছিলাম, সেখান থেকে পৃথিবীর জগতে এসেছি, কবরের আমলে বর্জকে কবরের জগতে যাব, সিংহায় ফুঁক দেওয়া হবে, আবার পুনরুত্থিত করা হবে, আবার কিয়ামতে আমাদেরকে আবার পুনরায় তৈরি করে দেওয়া হবে, সেখানে আবার বিচার হবে, সেখানে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। তারপরে কেউই কখনোই মারা যাবে না, গেলেও আবার তাকে জীবিত করা হবে। সোজা কথা হলো একেবারে পার্মানেন্ট মৃত্যু বলে কোনো জিনিস আমাদের নাই। মরতে পারলে ভালোই হইতো, কারণ জাহান্নামবাসীরা মৃত্যু কামনা করে। এখন যেমন আপনারা বেঁচে থাকার জন্য আকুল, তার চেয়ে অনেক বেশি ব্যাকুল হবে জাহান্নামবাসীরা মৃত্যুর জন্যে, কিন্তু তাদের মৃত্যু হবে না। তো অ্যাট দ্য এন্ড মানুষ আসলে মৃত্যু কামনা করবে, কিন্তু মনে করেন জান্নাতবাসী তো মৃত্যু কামনা করবে না। জান্নাতবাসী কেন মরতে চাইবে? তা আমরা যেমন মানে মানে জীবন কামনা করি, তো জান্নাতবাসীরা এমনিতেই চিরজীবন লাভ করবে। তা আজকে পৃথিবীতে যারা চিরজীবন চায় তারা হলো বেকুব ধরনের লোক, তাদের মাথায় ঘিলু নাই যে সে পৃথিবীতে অমরত্ব চায়। কারণ পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে চিরসুখ অসম্ভব। পৃথিবীর সবচেয়ে যিনি, এই যে যেমন ধরেন ট্রাম্প, সে আমেরিকার প্রেসিডেন্ট, তো সে কি শান্তিতে আছে? সে কিন্তু শান্তিতে নাই। সে নিজে মানুষের অশান্তি করতেছে, সে নিজেও অশান্তির মধ্যে আছে।
তো এখন ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে যিনি ছিলেন তিনি কি এখন শান্তিতে আছেন? বা প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন কি শান্তিতে ছিলেন? এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি কি কিছুদিন আগে তারে তো একেবারে মাজা ভেঙ্গে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। তা আবার কিছুদিন পরে হয়তো একই ঘটনা আবারও ঘটতে পারে। তো তার মানে এই পৃথিবীতে সবারই এক পরিণতি না, এক এক সময় এক একটা পরিণতি ঘটবে। এখনকার জনপ্রিয় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আজকে ফুচকা খান, আজকে কেক খান ভাইরাল, বুঝতে পারছেন? আজকে বিভিন্ন জায়গায় যে বড় হোটেলে রেস্টুরেন্টে তারা বিভিন্ন খাবার টাবার খায়। এখন এই একটা মেয়ে উনি পৃথিবী থেকে চলে গেলেন, কি কারিনা না, কারিনা কায়সার চলে গেলেন নাকি? শিওর তো নাকি? আচ্ছা, তা এখন উনি কি কখনো ভেবেছিলেন যে ওনার এই পরিণতি হবে? এখন আমরা কি আমাদের কনসিকুয়েন্সগুলো বুঝতে পারতেছি? এখন এই যে অনেক তরুণ সমাজ, এই যেহেতু সে ইনফ্লুয়েন্সার, যেহেতু সে কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু সমাজে তার একটা প্রভাব আছে, তো আমরা তাদেরকে ফলো করি। এখন সে যদি ফুচকা খায়, আমাদের অনেক মেয়েরা ফুচকা খাবে। সে যদি কেক খায়, অনেক মেয়েরা কেক খাবে। আমাদের একজন ক্রিকেটার যদি কোল্ড ড্রিঙ্কস খায়, তো আমাদের সন্তানরা, তাদের ক্রিকেট ভক্তরা সবাই কোক খাবে বা কেক খাবে বা কোল্ড ড্রিঙ্কস খাবে। এই যে ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং দিয়ে মানুষকে, বাচ্চাদেরকে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুডকে প্রমোট করা হয় এবং আমরা সেটা সমাজে দেখতে পাচ্ছি। এবং এই যে পরিণতিগুলো নিয়ে কেউ কথা বলছি না, যে ফুচকা কেন খাওয়া যাবে না, কেন এই ধরনের খাবার খাওয়া যাবে না, এগুলো নিয়ে কথা বলছি, এগুলো ভাইরাল হচ্ছে না। কিন্তু ওখানে ফুচকা খেয়ে ভাইরাল হচ্ছে, ওখানে কেক খেয়ে কেক ভাইরাল হচ্ছে, এবং এগুলো আমাদের সমাজে আসতেছে এবং আমাদের বাচ্চারাও মনে করছে খুব ভালো জিনিস, তো আমারও তাই করতে হবে। তা এখন কিন্তু এই মৃত্যুগুলো তো তারা দেখছে না, পরিণতিগুলো তো তারা দেখছে না, লিভার নষ্ট হচ্ছে সেটা তো তারা দেখছে না। তা আজকে প্রাসঙ্গিকভাবে সবচেয়ে আলোচনা যেটা করা দরকার সেটা হলো লিভার নিয়ে। ফ্যাটি লিভার, হেপাটাইটিস। লিভার হচ্ছে আমাদের মেটাবলিক হিরো। এই লিভারকে আমরা ধ্বংস করছি কারণ আমাদের বিলিফ সিস্টেম আমাদেরকে শিখিয়েছে ফ্যাটি লিভার হলে ডাক্তার দেখাবা। তো আমি ডাক্তার দেখাই, ফ্যাটি লিভার হলে ওষুধ খাবা, তো আমি ওষুধ খাই। কিন্তু যে ডাক্তার আমাকে দেখেন ওনার ফ্যাটি লিভার আমারটার চেয়ে বড়, আমার তাই মনে হয়। এইটা আমাকে একজন রুগী এসে বলতেছে, কয় স্যার আমি গেছিলাম একটা ফ্যাটি লিভারের ডাক্তার দেখাইতে, পরে ডাক্তারের দেখা পরে আমি বুঝছি যে হেয়ার লিভার মনে আমার চেয়ে বড় হবে। পরে সে আর চলে আসছে। তা আমি বললাম ভিজিট তো আগেই রেখে দিছে। তা আমি বললাম বলেন কি? তা এখন ফ্যাটি লিভার হয় কি করে? আমাদের জ্ঞানের যে সত্য জ্ঞানের জন্যে আমরা কোথায় যাব? কোরআনের কাছে যাব। কারণ সত্য জ্ঞান উপর থেকে নিচে নামে, জ্ঞান নিচ থেকে উপরে ওঠে না। নিচ থেকে যেটা উপরে ওঠে সেটা জ্ঞান চেঞ্জ হয়ে যায়। কিছুদিন আগে শুনলাম মানুষ বানর থেকে হয়েছে, পরে শুনি না বান্দরই মানুষ হয়েছে, আবার শুনি যে না অ্যাকচুয়ালি মানুষে আল্লাহ বান্দর বানাইছে। বুঝতে পারছেন? তা এগুলো চেঞ্জ হয়, মতবাদ আসে, মতবাদ চলে যায়। মানুষের তৈরি বিজ্ঞান পরিবর্তনশীল, কিন্তু আল্লাহর দেওয়া জ্ঞান অপরিবর্তন এবং সেটা সত্য জ্ঞান। সেটা হচ্ছে এমন একটা কিতাব যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, সব কিছু সব হলো সত্য। তাহলে খাবারের ক্ষেত্রে আমরা কি এখন কোরআনকে ফলো করব, নাকি আমরা কি কোরআনকে ফলো করব, নাকি মানুষের তৈরি ফুড গাইডলাইন ফলো করব? তাহলে মানুষের তৈরি ফুড গাইডলাইন দেন হচ্ছে ডাক্তার, নিউট্রিশনিস্টরা। তাহলে আমরা তাদেরকে ফলো করছি বলে আজকে আমাদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ওই যে ডাক্তার যিনি নিজের ফ্যাটি লিভারের রুগী দেখেন, তার খুঁজে দেখেন নিজেরই ফ্যাটি লিভার আছে।
কারণ সে যেই পরামর্শ আমাদেরকে দেয়, এই খাবার যদি সে নিজে খায় তাহলে তার ফ্যাটি লিভার না হওয়ার কোনোই কারণ নেই। তো ডায়াবেটিসের যিনি ডাক্তার, দেখেন তার আগে ডায়াবেটিস আছে কিনা। সে যদি আপনার চেয়ে বয়সে 10 বছরের বড় হয় তাহলে দেখেন তার ডায়াবেটিস আছে। এখন যদি আপনারা কোথাও যান ডাক্তার দেখাতে, দয়া করে ডাক্তারকে জিজ্ঞেস করবেন, স্যার আপনার কয়টা রোগ আছে, আপনি কয়টা রোগের ওষুধ খান। তারপর বলবেন, স্যার আপনি সারাদিন কি খান, আমারে তো খাইতে দিলেন, আপনি কি খান, আপনি কিভাবে চলেন, কখন ঘুমান, ব্যাপারটা বুঝতে পারছেন? তো দেখবেন যে তাদের লাইফস্টাইল আপনারটার চেয়েতেও খারাপ। তাহলে যেখানে লাইফস্টাইল ডিজিজ নিয়ে আলোচনা, সেখানে যদি লাইফস্টাইলই যদি কারো খারাপ থাকে, তাহলে তার থেকে আমি কি ভালো শিখব? তো লিভার নষ্ট করার জন্যে আমাদেরকে যে কোনো খাবারই, ভালো মন্দ যাই হোক, বেশি করে খেতে হবে এবং কোনো রকম কায়িক শ্রম বা ব্যায়াম করাই যাবে না এবং রাত জাগতে হবে, টেনশন করতে হবে। এই কটা কাজ যদি আমরা নিয়ম মাফিক করতে পারি তবেই লিভারে চর্বি জমে যাবে। খুবই সহজ হিসাব। টেনশন করা, রাত জাগা, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, আর প্রচুর খাওয়া দাওয়া করা। তাহলে এই কটা গুণ যার আছে তার লিভারে চর্বি জমবেই। ই প্রত্যয় যখন যুক্ত করা হয় বুঝবেন যে সেটা অনেকটাই নিশ্চিত। আমার কথা বুঝতে পারছেন? অনেকটাই নিশ্চিত। কি বোঝা গেল? বোঝেননি কথা? কেন? কারণ ফ্যাটি লিভারের যে রুট কজ সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি কারো ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বা কারো যদি ইনসুলিন বেশি হয়ে যায়, তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো। সে লিভারের ভিতরে চর্বি জমাবে। আপনি যাই খান সেখান থেকে চর্বি নিয়ে এসে লিভারে জমাবে, যাই খান সেখান থেকে চর্বি নিয়ে লিভারে জমাবে। আর ভাইরাসজনিত যেগুলো আছে সেগুলো ওই যে নোংরা খাবার থেকে আসে, যেমন ফুচকার ভিতরে মলের পাওয়া গেছে, টয়লেট। তো পরে দেখা গেছে এগুলো যে ড্রেনের পানি টানি দিয়ে করে, এগুলো কোনো হাইজিন টাইজিন মেনটেন করে না। এগুলো নিয়ে অনেক প্রতিবেদন আসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে দেখলাম যে রুগীরে যে বেডে টানাটানি করে, সেখানে রুটি বানাইতে আসে, মেডিকেল কলেজের এই দুর্দশা। তারপরে ডায়াল সব ওই যে বালতির মধ্যে নিয়ে ড্রেনের পাশে রেখে দিছে। এগুলো হচ্ছে রুগীরা খায় আরও বড় রুগী হয়। তো হাসপাতালে মানুষ যায় সুস্থ হইতে, কিন্তু হাসপাতালে মানুষ সুস্থ হয় না, আরও বড় রুগী হয়। কেননা ওখানে যে সব খাওয়া দাওয়া দেয়, ও ভালো মানুষই খাইলে সে রুগী হবে। তাইলে মেডিকেল সিস্টেম বিশ্বাস করে যে ওষুধই একমাত্র সমাধান, খালি ওষুধ খাও। এই ওষুধগুলো আবার লিভারকে প্রসেস করতে হয়। শরীরে যত ধরনের কেমিক্যালে আপনি প্রবেশ করান না কেন, সব লিভারকেই হ্যান্ডেল করতে হয় এবং কিডনি দ্বারা এক্সক্রিশন হয়। অতএব এনিথিং যেটা ন্যাচারাল নয়, সেটাই যদি আপনি খাওয়া দাওয়ার ভিতরে সেগুলো থাকে, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার রেসিডিউ, কেমিক্যাল পেস্টিসাইড রেসিডিউ, গ্লাইফোসেট রেসিডিউ, হেভি মেটাল রেসিডিউ, যেগুলো জমির ভিতর থেকে আসছে, খাবারের ভিতরে আসছে, সব কিছুই আপনার লিভারকে থ্রেট করে। তা আপনি যত কেমিক্যাল ফ্রি খাবার খাবেন, লিভার তত ভালো থাকবে, আর যত কেমিক্যাল যুক্ত খাবার খাবেন লিভার তত। এমনকি যদি ঠোঁটে মাখেন, কেমিক্যাল এমনকি যদি মুখে মাখেন, কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করেন, কেমিক্যাল সাবান ব্যবহার করেন, কেমিক্যাল টুথপেস্ট ব্যবহার করেন, মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করেন, সোজা কথা হলো লোশন ক্রিম থেকে শুরু করে, প্রসাধনী থেকে শুরু করে, লিপস্টিক থেকে শুরু করে, লিপজেল থেকে শুরু করে, এই যে আমার কাছে লিপজেল আছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আবার অর্গানিক, হ্যাঁ, ক্ষতিকর কেমিক্যাল মুক্ত। তা আমাদের পেস্ট আছে, যে সাবান আছে, যে হেয়ার সিরাম আছে, তারপরে যে সাবান আছে, এগুলো সব ক্ষতিকর কেমিক্যাল মুক্ত। তারপরে পেস্ট আছে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত। তা আমরা প্রতিনিয়ত যেই প্রসাধনী হিসাবে বা সাবান শ্যাম্পু হিসাবে বা লোশন হিসাবে বা পেস্ট হিসাবে বা লিপস্টিক হিসাবে বা লিপ জেল হিসাবে যাই ব্যবহার করছি, সব কেমিক্যাল এবং সব কিছুই লিভারকে হ্যান্ডেল। কারণ আমি তো এখানে লাগাইছি, লিভারের কি ভাই,
স্কিনে যা লাগান সবই ভিতরে ঢুকে, কারণ স্কিনের ছিদ্র আছে, আপনারা দেখছেন ঘাম বের হয়ে যায় ছিদ্র দিয়া। অনেকে মনে করে স্কিনে মনে হয় ছিদ্র নাই, কিন্তু আমি মাখছি এখানে, তো কি, তো ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে তো। বুঝেন নাই নাকি বুঝেন নাই? তাইলে শুধু খাওয়া না, মাখাও পর্যন্ত। এমনকি জামা কাপড় সিনথেটিক, ওই যে প্লাস্টিকের বোতল দিয়ে জামা বানায়, জানেন নাকি? দামি দামি জ্যাকেট বানাচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে। ওই প্লাস্টিকগুলো যেগুলো আমরা করি, ওগুলারে নিয়ে গুঁড়া করে গলায় টলাইয়া ওগুলারে নিয়ে সুতা বানায়, সুতা, ওই সুতা দিয়ে দামি দামি সব জ্যাকেট বানায়, বুঝছেন? এগুলা দিয়ে সিনথেটিক, বুঝতে পারছেন? এমনকি আমাদের কটনের কাপড় পরা উচিত, এবং সাদা কাপড় সবচেয়ে ভালো, কারণ রং থাকে না। তা এত চিন্তা করলে তো অনেক চিন্তা, কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো সব জায়গায় প্রবলেম। এখন আমরা সব প্রবলেম থেকে হয়তো নিজেদেরকে বাঁচাতে পারবো না। যেমন আমার এনভায়রনমেন্টাল টক্সিন, ঢাকা শহর বায়ু দূষণে চ্যাম্পিয়ন, তা আপনি শ্বাস টানতেছেন আর নষ্ট বাতাস আপনার ভিতরে ঢুকতেছে। এই বাতাসের মধ্যে যেই খারাপ জিনিসগুলো, সেটাও আমার ক্ষতি করতেছে। আমি পানি খাচ্ছি, ওয়াসার পানি আর সোয়াজ রাইজনের পানি একসঙ্গে। আপনি এখন ফুচকার মলের জিনিস খাওয়ার কি দরকার? আপনি তো পাশার পানির মধ্যেই তো মল। এবং যেখানেই দেখবেন ওই যে লাইন, রাস্তার কোনো কাজ চলতেছে, দেখবেন সুয়ারেজ লাইন এবং হচ্ছে আপনার ওয়াসার লাইন, দুটো মানে খুব সুন্দর মিলবন্ধন পাশাপাশি থাকে, এবং একজনের সঙ্গে আরেকজন দারুণ যোগাযোগ, একে অপরের সঙ্গে খুবই একটা দারুণ হৃদ্যতা, সেগুলো আমরা খাই। তো এগুলো নিয়ে কথা বললে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের অশেষ রহমত করেছেন বলে বাংলাদেশের মতো একটা দেশে থেকেও আমরা মরে যাই নাই, সবাই বেঁচে আছি এখনো। কিন্তু আমরা আমাদের লিভার, কিডনি এগুলো নষ্ট করতেছি প্রতিদিন। তাহলে লিভারের জন্যে বারবার খাওয়া সবচেয়ে ক্ষতি, কারণ একটু পর পরই লিভারের কাম কাজ করা লাগে, কেমিক্যাল যুক্ত, এমনকি মেডিসিন। যেটা মজার ব্যাপার হচ্ছে, লিভারকে মানে ভালো রাখতে হলে আপনি রোজা রাখেন, তাকে শান্তিতে থাকতে দেন, সে নিজেই নিজের হিলিং করতে পারে, লিভার নিজেই নিজেকে ঠিক করে ফেলতে পারে, বুঝছেন? আপনি শুধু তাকে একটু শান্তিতে থাকতে দেন, খাওয়া দাওয়া বাদ দিয়া একটু না খেয়ে থাকেন, তাইলেই সে শান্তি। খাইলেই তার অশান্তি, খাইলেই তার অশান্তি, খাইলেই তার কাজ কাম করতে হয়। তো যারা বেশি খায়, বারবার খায়, তাদের লিভার তত বেশি মনে করেন কাজ করতে করতে নিজেই শেষ হয়ে যায়। আমরা আমাদের সন্তানদের ফুচকা থেকে বাঁচাতে পারছি না, আমাদের সন্তানদেরকে স্ট্রিট ফুড খাওয়া থেকে বাঁচাতে পারছি না, এবং আমাদের ইনফ্লুয়েন্সাররা, তারা ফুড ব্লগার হোক আর যেই হোক, অথবা তারা কন্টেন্ট ক্রিয়েটর হোক, সবাই রাস্তাঘাটে সমানে খাইতে আসে। আর মনে করেন যে আমাদের যারা ক্রিকেটার, আমাদের যারা মনে করেন যে ফুটবলার, তারা নষ্ট খাবারের অ্যাড বানাইতে আসে, বিজ্ঞাপন দিতে আসে। তো এবং এখন তারা নিজেরাই তাদের ফাঁদে পড়ে আর নিজেদেরই জীবন শেষ হয়ে যাচ্ছে। তারা এখন মনে করেন যে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সন্তানদের, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ, ফিউচার কি, আমাদেরকে তো ভাবতে হবে এগুলো নিয়ে, যে তারা যে কাজগুলো করতেছে সেটা কি ভালো না খারাপ, সেটা বোঝার জ্ঞান তো আমাদের নেই। তাহলে হালাল এবং তয়েব শব্দটা যারা বুঝবে না, তারাও মুসলমান, এবং সারাদিন যারা খবিশ খাবার খায় সেও মুসলমান। আর কোরআন হাদিসের আলোকে আমাদের খাওয়া উচিত, সেও সেটা বিশ্বাস করে, কিন্তু বাস্তবতা হচ্ছে তার জীবনে এটার কোনোই প্রয়োগ নেই। সে অন্ধভাবে খায়, জ্ঞানভিত্তিক খাবার গ্রহণ করে না, কারণ জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন। তাহলে হালাল তয়েব খেতে আপনার রবের নির্দেশ, আপনি আপনার রবের নির্দেশ অমান্য করে এই রবের সৃষ্টি করা এই শরীরকে আপনি সুস্থ রাখতে পারেন না। এই শরীরটা অসুস্থ হবেই যদি এই শরীরে, প্রাকৃতিক শরীরে যদি কেমিক্যাল দিয়েই আপনি ভরায় ফেলেন। তাহলে আমরা যদি সাদা ভাত খাই, তাহলে সেটা তয়েব খাবার, ঠিক কিনা বলেন? তো সাদা ভাত তয়েব না কেন? কারণ হচ্ছে এই ভাতটা জেনেটিক্যালি মডিফাইড ধান, এবং অনেক ধান এখন সেগুলোর বীজ কিনা লাগে আলাদাভাবে, কারণ আগে ধান থেকে ধানের বীজ তোলা করা হতো, অর্থাৎ প্রজনন ক্ষমতা ছিল ধানের।
এখন আমরা এমন একটা ধান খাই যার কোনো প্রজনন ক্ষমতা নেই, প্রজনন ক্ষমতাবিহীন ধান, জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড ধান, সেটা আবার কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, তারপর জমিতে আছে হেভি মেটাল, তারপর আছে গ্লাইফোসেট, তারপর আবার সেটাকে ফাইবার ফেলে দিয়ে আমরা সাদা, আবার অনেক ক্ষেত্রে মিনি কাট করা হচ্ছে, সেটাকে কাটিং করা হচ্ছে। তাহলে এখানে ডিভয়েড অফ ফাইবার, ডিভয়েড অফ নিউট্রিশন এবং ফুল অফ কেমিক্যাল, সেই সাদা ভাত আপনারা তৈব মনে করে খাচ্ছেন, যদি এটা খবিশ খাবার, কিন্তু সবাই খাচ্ছে। এখন সবাই মুসলমান, সবাই কোরআন মানে, কিন্তু খাবার ক্ষেত্রে কোরআনের আইন মানে না। তাহলে তারা যে রুগী হবে এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? তাইলে ভাত হচ্ছে ফ্যাটি লিভারের জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর। যাদের ফ্যাটি লিভার তারা যদি ভাত বন্ধ না করে, ওর ফ্যাটি লিভার জীবনে ভালো হবে না, যতই ওষুধ খাক। কারণ ওষুধ দিয়ে লিভার ভালো হবে কি করে? ওষুধ দিয়ে লিভার কিভাবে ভালো হবে? লিভার কি কোনো ওষুধের অভাবে ফ্যাটি হয়েছে, নাকি আমার নিয়ম কানুনের অভাবে ফ্যাটি হয়েছে, কোনটা? তাইলে ফল হচ্ছে একটা সবচেয়ে পবিত্র জিনিস, ঠিক কিনা বলেন? তাহলে এখন যে ফল আমরা খাই সেটার ভিতরে অ্যাপেল, এ ফর অ্যাপেল রেখে দেন, 3 মাসে পচবে না। আঙ্গুর হচ্ছে সবচেয়ে পচনশীল, কয়েকদিন পরেই পচে যায় আঙ্গুর। সে আঙ্গুর পর্যন্ত পচে না, কত দূর দেশ থেকে আঙ্গুরগুলো আসে, পচে না, কেমিক্যাল। অনেক তো আঙ্গুরগুলো আবার কিসমিসও হইয়া যায়, তাও পচে না, মানে কেমিক্যালে চুবানো। তাহলে আমরা খাচ্ছি কি? কেমিক্যাল। এবং ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে পয়জন হলো ফ্রুক্টোজ। কারণ ফ্রুক্টোজ সামান্য অল্প মাত্রায় লিভার সেটাকে সুন্দর প্রসেস করে, কিন্তু ফ্রুক্টোজ বেশি হলেই লিভারের উপর চাপ পড়ে। কেননা গ্লুকোজ সবাই ব্যবহার করে, কিন্তু ফ্রুক্টোজ কেউ ব্যবহার করে না, শুধু লিভারে যায়, মেইনলি পোর্টাল ভেইন দিয়ে ডাইরেক্ট লিভারে। তাইলে আমরা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ চিনি না। তো প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড যারা খায়, যত রকম মিষ্টান্ন যেগুলোই খায়, বেশিরভাগের ভিতরে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ দেওয়া। বংশে ক্যান্সার থাকলে ক্যান্সার হবে, ব্যাপারটা এরকম নয়। আমি যদি এমনভাবে চলি যেভাবে ক্যান্সার তৈরি হয়, যেমন এই যে বললাম পটাশিয়াম ব্রোমেট, আপনি পাউরুটি খাচ্ছেন, আপনি ওই যে মুরগি খাচ্ছেন যেগুলোকে ফিড খাওয়ানো হয়, ওই ফিডের ভিতরে ক্যান্সার তৈরিকারী উপাদানগুলো উপস্থিত। যদিও সাংবাদিকরা বলে ক্যান্সারের জীবাণু, নট লাইক দ্যাট। সেটা আমি গতকাল এক্সপ্লেন করেছি যে জীবাণু হলো যার জীবন আছে, কেমিক্যালের আবার কিসের জীবন আছে। তো ওটা হলো ক্যান্সার তৈরিকারী উপাদান, বোঝা গেল? ক্যান্সার সৃষ্টিকারী যে মলিকুলগুলা, যেগুলো জিনকে প্রভাবিত করে, জিন। তো আমি ওই দিন দেখাইছি, আপনার ওই ভিডিওটা অনেকে শেয়ার করছেন, আরও করেন যারা করেননি। এই যে পটাশিয়াম ব্রোমাইড পাউরুটিতে, আরে ভাই পাউরুটিতে ধরো ব্রোমেট দিছে, তাহলে মনোসোডিয়াম গ্লুটামেট যে দিতেছে প্রতিটা খাবারে, টেস্টিং সল্ট এমএসজি, সেটা নিয়ে তো কেউ কথা বলে না। তারপরে হাইড্রোজ যে জিলাপি দিতেছে, হ্যাঁ সমানে, প্রতিটা খাবারেই এমন কিছু আছে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এখন আপনার তো এর বাইরে খাবারই নাই, তা আপনার না খেয়ে থাকতে হবে। এখন যদি দেশের পরিবর্তন আপনারা করতে না পারেন, দেশের খাদ্য নীতি যদি পরিবর্তন করতে না পারেন, সরকার যদি উদ্যোগ না নেয়, তো আপনাদের জন্য সুস্থ থাকা কোনো দিনই সম্ভব হবে না। সব খাবারের সমস্যা। তা এখন আমাদের ন্যাচারাল প্রাকৃতিক কৃষি বানাইতে হবে। এর কি জাহাঙ্গীর কবির কি পারবে নাকি? এটা তো সরকারকে উদ্যোগ নিতে হবে। তাদেরকে এই যে ইন্ডিয়া ধরেন, এই যে এসপিকে পদ্ধতিতে, সে এত বেশি, তারা প্রায় 1 কোটি কৃষক তারা এসপিকেতে ন্যাচারালভাবে তারা চাষাবাদ করছে। এবং ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি, দে আর এক্সপোর্টিং দেয়ার প্রোডাক্ট, মানে ন্যাচারাল প্রোডাক্টগুলা সারা ওয়ার্ল্ডে তারা এক্সপোর্ট করে বিশ্বে 1 নম্বর হয়েছে। সেটা হলো সুভাষ পালেকারের কারণে, সে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাইছে। এখন বাংলাদেশের কাজ হবে এই সুভাষ পালেকারের নলেজগুলোকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে লোক পাঠানো, ট্রেনিং করানো এবং পর্যায়ক্রমে এগুলোকে দেশে বাংলাদেশের কৃষিতে ধীরে ধীরে অ্যাপ্লাই করা। এক রাতে করা যাবে না, এক রাতে করলে না খেয়ে মরবেন। তো কিছু কিছু জমিতে আস্তে আস্তে শুরু করা, আস্তে আস্তে বাড়ানো, ধীরে ধীরে পর্যায়ক্রমে স্কেল আপ করে করে আস্তে আস্তে ওইটা কমায়া এটা এভাবে ধীরে ধীরে ট্রানজিশন হবে। এটা হলো বাস্তবসম্মত একটা প্ল্যান। আর আপনি এক রাতে সব কেমিক্যাল বন্ধ করে এক রাতে সব প্রাকৃতিক করবেন, আপনি না খেয়ে মরবেন, কদিন পরে দুর্ভিক্ষ লাগবে। যদি আপনি নিজেকে ভালোবাসেন,
তো নিজের গঠনের জন্য, নিজের সৌন্দর্যের জন্য, নিজের রূপ যৌবনের জন্য, নিজের শক্তির জন্য, এনার্জির জন্য, নিজের ভালোর জন্য একটা ভালো খাবার খান, কিন্তু অল্প খেলেই হবে। এই বস্তায় বস্তায় চাল কিনে গিলা এত বড় ভুড়ি বানানোর কোনোই দরকার নাই। বরং অল্প অল্প বেছে বেছে কয়ে দুটো ভাত দিছে, হ্যাঁ ভাত দুইটা কিনা গুইনা খায়েন, যে দুটোই ভাতই খাবেন অল্প। তা আমি ভাত খেলে এই ব্ল্যাক রাইস যখন খাই, খাওয়ার পরে ওই দেখা গেল বাটির ভাত বাটিতেই থাকে। বলে কি খাইলে? আমি বললাম খাইছি যা খাওয়ার। টয়লেটে গেলে কালো চালি বেরোয়, কোনো সমস্যা নেই। তো অনেকেই জানে না, কারণ ব্ল্যাক রাইস খেলে অবশ্যই টয়লেটে ব্ল্যাক রাইস বেরোবে, কারণ এটা কিছু আপনার খাবার, কিছু আপনার ব্যাকটেরিয়ার খাবার। যেটা ব্যাকটেরিয়া খাবে সেটা টয়লেটের সাথে বেরোবে আস্তা চাল, তবে সেটা টয়লেটে ভাসে, তার মানে ব্যাকটেরিয়ার কাজ সে করে ফেলেছে। যেমন হাতি যখন বেল খায়, বেল কিভাবে খায়? আর যখন বেল টয়লেট করে কেমনে করে? আস্তা বেল, কিন্তু ভিতরে কিন্তু কিছু নাই। আপনারা আবার টয়লেট পরীক্ষা করে দেখতে যান। তো এই জন্যে রেজিস্ট্যান্স স্টার্স, যেটা ব্যাকটেরিয়ার খাবার, সেটা আপনার টয়লেটের সঙ্গে চলে যাবে। তো অনেকেই বলে আমার এটা হজম হয় না। এটা হজম হবে এরম পেট পৃথিবীতে নাই। কিছু হজম আপনি করবেন, কিছু আপনার ব্যাকটেরিয়ার খাবার। এইটা বুঝতে হবে। আমরা ভালো জিনিস খাবো, পরিমিত খাবো। তাহলে আমাদের যারা সুস্থ তারা যেমন বাকহুইটের আটাও খেতে পারবে, তারপর রুটিও খেতে পারবে, সবই খেতে পারবে। শুধু কয়েকটা দিন সবুর করেন, হুমায় আর এক বানান, তারপর আপনি সব খেতে পারবেন। তাহলে যেই কথাটার ধারণা ছিল যে জীবনে ভাত খেতে দিবে না, মিথ্যা কথা, এগুলো বলে বেড়ায়। তারপর হচ্ছে রোজা রাখতে হবে কোষ খালি করার জন্য। ব্যায়াম না করলে আপনাকে মাটি কাটতে হবে, ইট ভাঙতে হবে, নাইলে রিক্সা ভ্যান প্যাডেল মেরে চালাইতে হবে, পিছনে ওই যে ব্যাটারি দিয়ে না, হ্যাঁ, নাইলে খেলাধুলা করতে হবে, আর তা না হলে ব্যায়াম করতে হবে। কিছুই করবেন না আর আশা করতেছেন সুস্থ থাকবেন, এনার্জি থাকবে, স্ট্রেংথ থাকবে, এইটা কোনো আশা না, এটা অলিক কল্পনা, এটা কোনো দিন সত্য হবে না। আপনি নেতায় পোতায় কোথায়া তারপর শীত হয়ে পড়ে থাকবেন, এবং রুগী ছাড়া আর কিছুই হবেন না। বুঝতে পারছেন কথা? এবং পুরুষ হিসেবে, হাজব্যান্ড হিসেবে, এবং মেয়ে হিসেবে, মা হিসেবে, বা ভবিষ্যতে মা হবেন হিসেবে, শক্তি ছাড়া সম্ভব নয়। এনার্জি লাগবে, স্ট্রেংথ লাগবে। তা একজন স্বামী স্ত্রী যদি দুজনই জেকে লাইফস্টাইলের ফলোয়ার হয়, তাহলে ওরা আমৃত্যু হানিমুন পিরিয়ড পার করবে। আর যদি তা না হয়, অল্প কিছুদিন পরেই তারা ভাই বোনের মতো সংসার করবে। এটাই বাস্তবতা। বুঝতে পারছেন? স্বামী স্ত্রী কিন্তু ভাই বোনের মতো সংসার করবে, কারণ স্ত্রী নিজেই রুগী, স্বামী নিজেও রুগী। তো ওদের ভিতরে ওই স্বামী স্ত্রীর কোনো রিলেশন হওয়ার কোনো সুযোগ নাই। এটা বুঝতে হবে আপনাদেরকে। তাহলে জেকে লাইফস্টাইল মানে শক্তির চর্চা। তারপরে সবার এই টিজিএইচডি রেশিও কত লাগবে? 2-এর নিচে। তাহলে যাদের টিজিএইচডি রেশিও বেশি আছে তারা কমাতে হবে। সিআরপি বা প্রদাহ সেটা লাগবে 3-এর নিচে। তো যাদের বেশি আছে কমাতে হবে। এর জন্য আপনার ডিজিজ হওয়ার দরকার নেই। যারা সুস্থ তারাই এগুলো করাবেন। বুঝতে পারছেন? তারাই এগুলো করাবেন যেন আপনি রুগী না হন। আর যারা রুগী হয়ে গেছে তাদের করাতে এমনিই হবে। তার ইনসুলিন থাকতে হবে 4-5, যদি বেশি থাকে কমাতে হবে। সুগার থাকতে হবে 5-6, বেশি থাকলে কমাতে হবে। আর ভিটামিন ডি থাকতে হবে 90-100। ভিটামিন ডি বেশি থাকলে ভিটামিন ডি কমাতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।